হ্যালো বাচ্চারা, আজকে তোমাদের পড়াবো নিরক্ষীয় অঞ্চলের নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্যের মধ্যে আছে স্বাভাবিক উদ্ভিদ। এই যে হাইলাইট করা আছে, আমার পুরাতন বই আছে তাই হাইলাইট করা আছে, তোমরা কিছু মনে করবে না। এই অরণ্যে সারা বছর গাছের পাতা সবুজ থাকে, ফুল ফোটে, ফল ধরে, তাই এটি চিরসবুজ অরণ্য বলা হয়। চিরসবুজ অরণ্য কেন বলা হয় তোমরা বলবে? এই অরণ্যে সারা বছর গাছের পাতা সবুজ থাকে, ফুল ফোটে, ফল ধরে, তাই এটি চিরসবুজ অরণ্য বলা হয়। এবার হচ্ছে ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় এই ক্রান্তীয় অরণ্য সেলভা নামে পরিচিত। কোন অরণ্যটি সেলভা নামে পরিচিত? ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় এই ক্রান্তীয় অরণ্য সেলভা নামে পরিচিত। এই অরণ্যে রবার, রজউড, ব্রাজিল নট, আয়রন উড, বাঁশ গাছ দেখা যায়। এই যে এখানে হাইলাইট করে দিয়েছি। এবার জাইরো কঙ্গো নদী অববাহিকায় নিরক্ষীয় অরণ্যে মেহগনি, রবার, পাম, কক, সিনকোনা গাছের প্রধান। এই যে হাইলাইট করে দিচ্ছি, এগুলো তোমরা ভালো করে করবে, ঠিক আছে? দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অরণ্যে শাল, সেগুন, আবলুস, রবার গাছ দেখা যায়। এই যে প্রতিটা লাইন আমি হাইলাইট করে দিচ্ছি, এগুলো ভালো করে করবা, এখান থেকে ছোট কোশ্চেন হতে পারে। এবার উপকূল অঞ্চলে প্রচুর নারকেল ও তাল গাছ দেখা যায়। উপকূল অঞ্চলে কি দেখা যায়? প্রচুর নারকেল ও তাল গাছ দেখা যায়। এই অরণ্যে নানা প্রজাতি গাছ পাশাপাশি জন্মায়। ব্রাজিলের বৃক্ষ অরণ্য 2 বর্গ কিমি অঞ্চলে গড়ে প্রায় 300 প্রজাতির গাছ দেখতে পাওয়া যায়। পৃথিবীর আর কোনো অরণ্য এত প্রজাতির গাছ দেখা যায় না। কোথায় সব থেকে বেশি? 300 প্রজাতির গাছ ব্রাজিলে দেখা যায়। এখান থেকে ছোট কোশ্চেন হবে, তোমরা ভালো করে করবা। এবার হচ্ছে এই যে তলদেশে পৌঁছাতে পারে না সূর্যের আলো, তাই এখানে স্যাঁতস্যাঁতে অন্ধকার, তলদেশে নানা লতাপাতা গুল্ম। এই যে এটা স্যাঁতস্যাঁতে অন্ধকারে, তলদেশে নানা রকমের লতাপাতা গুল্ম, পোড়া গাছ প্রভৃতি দেখা যায়। এবার হচ্ছে বনভূমি। বন্যপ্রাণী দেখো এবার তোমরা ভালো করে। ঘন ও দুর্লভ অরণ্যে গাছে চড়তে পারে এমন পশু পাখি জীবজন্তু আধিক্য। বানর, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, এগুলো হাইলাইট করে দিচ্ছি, পড়বা। বিভিন্ন ধরনের সাপ, পাখি, বিষাক্ত কীটপতঙ্গ দেখা যায়। অরণ্যের তলদেশে হরিণ, গন্ডার, হাতি, জেব্রা, নদীর জলাশয়ে প্রচুর কুমির ও জলহস্তী রয়েছে। যেগুলো হাইলাইট করলাম সেগুলো ভালো করে করবা, ছোট কোশ্চেন হতে পারে, ঠিক আছে? এটা তোমরা করবা, দেখো হাইলাইট করা আছে। বর্তমানে অরণ্যের কাছাকাছি অঞ্চলে আদি প্রথা অনুযায়ী কৃষির মাধ্যমে ভুট্টা, মিষ্টি আলু, ওল,
কলা চাষ হচ্ছে, কোথাও কোথাও আবার স্থায়ীভাবে কৃষিকাজও হয়। এটা তোমরা করবা। এটা তোমরা করবা, দেখো হাইলাইট করা আছে। বর্তমানে অরণ্যের কাছাকাছি অঞ্চলে আদি প্রথা অনুযায়ী কৃষির মাধ্যমে ভুট্টা, মিষ্টি আলু, ওল, কলা চাষ হচ্ছে, কোথাও কোথাও আবার স্থায়ীভাবে কৃষিকাজও হয়। এটা তোমরা করবা। এটা তোমরা করবা, দেখো হাইলাইট করা আছে। বর্তমানে অরণ্যের কাছাকাছি অঞ্চলে আদি প্রথা অনুযায়ী কৃষির মাধ্যমে ভুট্টা, মিষ্টি আলু, ওল, কলা চাষ হচ্ছে, কোথাও কোথাও আবার স্থায়ীভাবে কৃষিকাজও হয়। এটা তোমরা করবা। অর্থ, সামাজিক, পরিবেশ ও জীবনযাত্রা, এর মধ্যে সেরকম কিছুই নাই। একটা কোশ্চেন আছে, বনের ফলমূল, বনজ সম্পদ সংগ্রহ, পশু শিকার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল। অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? এটাই হবে, বনের ফলমূল, বনজ সম্পদ সংগ্রহ, পশু পাখি শিকার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল। এবার দেখো তোমরা, অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে উপনিবেশ স্থাপন করে ইউরোপীয় বণিকরা এই অঞ্চলে বিভিন্ন জায়গায় বাগিচা কৃষি শুরু করেছিল। দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয়, জাভা, সুমাত্রায় রবার চাষ করা হয়। এবার পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে আখ, কলা চাষ করা হয়। আফ্রিকা গিনি উপকূলে কক ও তাল পাম জাতীয় গাছের তেল উৎপাদন করে অধিবাসীরা জীবিকা নির্বাহ করে। এবার দেখো খনিজ সম্পদ ও শিল্প। মালয়ের টিন, সুমাত্রা, জাভা, বর্নিওর প্রচুর খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এখানে। প্রয়োজনীয় কাঁচামালের অভাবে এখানে বিশেষ শিল্প গড়ে ওঠেনি। ঠিক আছে, তো সেরকম কোনো কোশ্চিন হয়তো সাম্প্রতিক অবস্থা, অস্বাস্থ্যকর জলবায়ু, দুর্গম জঙ্গল, বিষাক্ত কীট পতঙ্গ উপদ্রব, ম্যালেরিয়া, কালোজ্বর প্রাদুর্ভাব সবই এখানকার উন্নতিকে অব্যাহত করে রেখেছে। ঠিক আছে, এবার হচ্ছে 1970 সালে ট্রান্স আমাজন হাইওয়ের মাধ্যমে এখানকার অঞ্চলে বহির্গত বাইরের বিশ্বের সাথে যুক্ত করেছে, যোগাযোগ ব্যবস্থাটা হয়েছে বাইরে থেকে।